আমি একটা কোণায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরে সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি। এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন আইবিএম এর একজন আইবিএম এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে। সিঁড়ি ধুতে এসেছে, যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে উঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেলেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়। আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না কোনোদিন মানুষের চোখের জল আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। নমস্কার। এই বেলুর কবিতাটি, বেলুর নামটা শুনেই মনে হচ্ছে সুন্দর বলেছেন। বিবেকানন্দের ভাবধারায় স্বামীজি ঠাকুর মায়ের কি আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, কবি এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। দারুণ। ওই ছোট্ট কবিতা কিন্তু মিনিংটা খুব ভালো, খুবই সুন্দর। একটা কিছু মানে একটা আমাদেরকে একটা শিক্ষা দেবার মতন একটা, আমাদের খুবই শিক্ষণীয়। আমি এটা আমার হজলার জন্যই বললাম। আচ্ছা, আমি একটু জানিয়ে রাখি, আজকে আমাদের যে আবৃত্তি চর্চা হচ্ছে সেটা আমরা ইউটিউবে দেব, রেকর্ড করছি আমরা, আপনারা দেখতে পাবেন আপনারা কে কিরকম আবৃত্তি পাঠ করলেন। ঠিক আছে রিনা ম্যাডাম, আমারটা কি হবে নাকি? না, আপনারটা হয়েছে, রেকর্ড আমরা করেছি, পুরো অনুষ্ঠানটাই রেকর্ড হচ্ছে, আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এরপরে কে বলবেন? দেবশ্রীদি একটু আলোতে এসো, আলোটা ফ্রন্টে করো, আলোটা একটু ফ্রন্টে করো। হ্যাঁ, মুখটা একটু পরিষ্কার। হ্যাঁ, তুমি তো এমনিতেই ফর্সা, কিন্তু তাও আসলে লাইটের পজিশন গুলোর জন্য উল্টো হয়ে গেছে। টিনাদি, আমি বলবো? হ্যাঁ বলুন। আমি জয় গোস্বামীর একটা কবিতা বলছি। কবিতার নাম বলুন। জয় গোস্বামী। কি কবিতার নাম? কবিতার নাম স্বপ্নে। ভিডিওটা অন করুন ম্যাম। ভিডিওটা অন করে নিন, এ চলছে, রেকর্ডিং চলছে, ভিডিও অন করে বলুন। আচ্ছা, আর জয় গোস্বামীর জীবনী একটু বলি। জয় গোস্বামীর জন্ম 10ই নভেম্বর 1954 কলকাতায়। শৈশব কৈশোর কেটেছে রানাঘাটে, এখন কলকাতাবাসী। শিক্ষা একাদশ শ্রেণী পর্যন্ত রানাঘাটেই। দেশ পত্রিকাতে চাকরি করেছেন 16 বছর, এখন সংবাদ প্রতিদিনে কর্মরত। 1989 আনন্দ পুরস্কার পেয়েছেন দুবার। 1990 ঘুমিয়েছ ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য, এবং 1998 যারা বৃষ্টিতে ভিজেছিল কাব্য উপন্যাসের জন্য। 1997 পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার। বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা কাব্যগ্রন্থের জন্য বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার। 2000 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তিনি পাগলি তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও শঙ্খ ঘোষ। আমি আবৃত্তিটি পাঠ করছি। স্বপ্নে, জয় গোস্বামী। স্বপ্নে তোকে বাড়ির দিকে এগিয়ে দিতে যায়, স্বপ্নে এসে দাঁড়ায় পাড়ার মোড়ে, কখন তুই ফিরবি ভেবে চারিদিকে তাকায়।
টান লাগাই তোর বিনুনি ধরে। স্বপ্নে আমি ভিক্টোরিয়ায় তোর পাশে দাঁড়াই, স্বপ্নে আমি ট্যাক্সিতে তোর পাশে বসি, স্বপ্নে আমি তোর হাত থেকে বাদাম ভাজা খাই, কাঁধ থেকে তোর ওড়না লুটোই ঘাসে। তুলতে গেলি কনুই ছুলো হাত, তুলতে গেলি কাঁধে লাগলো কাঁধ। সরে বসবো আকাশ ভরা ছাতে, মেঘের পাশে সরে বসলো চাঁদ। কটা বাজলো উঠে পড়লি তুই, সব ঘড়িকে বন্ধ করলো কে? রাগ করবি হাতটা একটু ছুঁই, বাড়ির দিকে এগিয়ে দিচ্ছি তোকে। স্বপ্নে তোকে এগিয়ে দিই যদি, তোর বরের তাতে কি যায় আসে? সত্যি বলছি বিশ্বাস করবি না, স্বপ্নে আমার চোখেও জল আসে। নমস্কার। তবে আমরা তো আজকে আজকে আমাদের কাছে কোনো যে কবিতাটা পড়ছেন কেউ কারোর কাছেই নেই কবিতাটা, শুধু শুনছি। আজকে আমরা শুনছি। হ্যাঁ, একে অন্ধকার দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় না, সঞ্জিতা আমি অন্ধকারই দেখছি। ও কি করছে বুঝতে পারছি না। লাইট ফাইট নেই নাকি নাকি অন্ধকার লাগছে, মাথাটা দেখা যাচ্ছে না কবিতা। আলো তো জ্বলছে একটা, কিন্তু সেটা কেন পৌঁছচ্ছে না? আচ্ছা, আমাদের মধ্যে মুক্তা ম্যাডাম জয়েন করেছেন অনেকদিন পর। মুক্তা ম্যাম একটু ভিডিওটা অন করুন আর আনমিউট করুন। আজকে আমাদের আধুনিক কবিতা পাঠ হচ্ছে। আনমিউট করুন আর ভিডিওটা অন করুন। রিনা ম্যাডাম ডেকে নিন পরের জন্য। হ্যাঁ, আজকে এরপরে হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মুক্তা দিয়ে এসছেন। হ্যাঁ শোনো, আজকে রিনা চালিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার হয়ে চালিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকে কি কবিতা হচ্ছে? আজকে আধুনিক কবিদের কবিতা শুনবো, আমি পরে শুনছি। আচ্ছা, আরম্ভ করো। কোন কবির? আর যে যে যা কবি করেছেন আর কি তৈরি। ঠিক আছে, চলো। এর আগের দিনেও এর পরের দিনেও থাকবে, কারণ অনেক কবিতা আছেন, একদিনে হবে না নাকি? হ্যাঁ ঠিক আছে, তোমাদের পছন্দ মতো করো। না, আপনার মত অনুযায়ী। না, আমার তো মত আছে সকলে, তোমাদের পছন্দের কবিতা সিলেক্ট করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, আপনি শুনুন। আমি শুনছি। হ্যাঁ ঠিক আছে, ডেকে নিন রিনা ম্যাডাম। এরপর কে বলবেন? মিতা ম্যাম, দেবশ্রী ম্যাম, অনেকেই আছেন। তৃপ্তি ম্যাম। হ্যাঁ, যে তৈরি করেছেন বলুন। ম্যাম হাত তুলেছেন। বলবো? হ্যাঁ বলছি। হ্যাঁ, নমস্কার। আমি কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা কবিতাটি আবৃত্তি করছি। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই সেই কবেকার সেই রকমই মূর্তি যেন দেখি। রাতের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে।
শরৎ মেঘে দেখতে পেলেম রবীন্দ্রনাথকে। আমি বরং ওই ল্যাপটপটা মেটে দিতে ম্যাডাম, এটা ক্যানভা খুলে না। বাহ, খুব সুন্দর, ভালো হয়েছে, খুব সুন্দর। বাহ, খুব ভালো হয়েছে। খুব ভালো বলেছেন। হুম। ধন্যবাদ। এরপরে কে আছেন? ভারতী ম্যাডাম হাত তুলেছেন। ভারতী ম্যাডাম বলুন। আছে? নমস্কার, আমি ভারতী দাশগুপ্ত হরসলা থেকে বলছি। আমার শহর বিষ্ণুপুর। লেখিকা হলেন অর্পিতা দাশগুপ্ত। বিষ্ণুপুর নিয়ে শুনেছি ভারী মজার গল্প। এডিট করে বলছি কারণ সময়টা যে অল্প। কবিতা, গানে, গল্পে যে কাহিনীগুলো বলে, কিছু কিছু বিদেশিও আছে তাদের দলে। বড় বড় সব মন্দিরগুলো উচ্চতায় ভারী লম্বা, নিচের থেকে দেখি মনে হয় একটা বড় থাম্বা। বিষ্ণুপুরের নামে যে গো বারে মোদের মান, আছে মদন মোহন, রাসমঞ্চ, দলমাদল কামান। মল্লরাজের জায়গা এটা, রাজারের দেশ। সময় করে ঘুরতে এসো, দেখে লাগবে বেশ। কত মেলা, কত হাট আছে মানুষ জুড়ে, সঙ্গীত ঘরানাতে মোরা থাকি সুরে সুরে। এই শহরেই জন্মেছিলেন যদুনাথ ভট্ট, সবাই তাকে চেনে যে গো রঙ্গপুরের তেহাট্ট। কাঁসা পিতল বিখ্যাত মোর শহর বিষ্ণুপুর। রথের মেলা একবার সব দেখে যাও ঘুরে। বিষ্ণুপুরের বালুচরি বিখ্যাত যে খুব, মাটির কাজে রূপসী শহর দিয়েছে যে ডুব। টেরাকোটার কাজে তার জুড়ি মেলা ভার, মন্দির নগরী মোদের আর কি দরকার। বিখ্যাত ব্যক্তি জ্ঞান গোসাই জন্মেছিলেন এই বিষ্ণুপুরে, তাই আমার শহর ভরে থাকে সদাই সঙ্গীতের সুরে সুরে। এই যে মোদের বিষ্ণুপুর আমাদের গৌরব, সারা জীবন থাকুক ভরে ফুলের সৌরভ। নমস্কার। বাহ, বাহ, কার লেখা বললেন কবিতাটা? খুব সুন্দর। অর্পিতা দাশগুপ্ত। অর্পিতা দাশগুপ্ত। উনি কে হন? মানে আপনার হ্যাঁ, আমাদেরই সব। আচ্ছা, খুব ভালো লিখেছেন। হ্যাঁ, ও লেখে, ও বই মেলাতে ওর বই টই যায়। আমাকেও একটা বই দিয়েছে যাতে আমি হসলা একটু বলি। তো প্রথম আর একদিন একটা গল্প পদ্য পড়েছিলাম, আজকে একটা পড়লাম। এই ভারতী দি গোপালদার মেয়ে? না 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 না, গোপালদার মেয়ে নয়। আচ্ছা, অ্যাওয়ার্ড বলে লেখা আছে। নিতাই দাশগুপ্ত মাস্টারমশাই সামনে বড় বাড়িটা, ওদের ঘরে। রিমা, হ্যাঁ ডাক নাম রিমা, ভালো নাম অর্পিতা। বাহ, খুব ভালো লিখেছেন। হ্যাঁ, ওর প্রত্যেকটাই গল্প আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে গেলে। আর ও আমাকে স্পেশালি রিকোয়েস্ট করেছিল, আমি যেদিনে এরকম চান্স পাবো আমি বলবো। আমি আর একটাও আগে বলেছি নচিকেতা নিয়ে। হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ, ওরই লেখা, এটাও ওরই লেখা। বাহ বাহ, খুব সুন্দর, খুব ভালো। না ম্যাডাম, ডেকে নিন তাহলে পরে। হ্যাঁ, এরপরে কে বলবেন? এই যে বইটা। আচ্ছা, তুমি একদিন নিয়ে এসো হসলাতে, দেখবো। হ্যাঁ অবশ্যই আমি হসলাতে দিয়ে দেবো একটা বই, কোনো প্রবলেম নেই। খুব সুন্দর সুন্দর পদ্যগুলো, ভালো লাগবে। তুমি নিয়ে আসবে দেখবে। হ্যাঁ, এরপরে কে বলবেন? কৃষ্ণা ম্যাডাম হাত তুলেছেন। পম্পাদি তুলেছে, কৃষ্ণা ম্যাডাম। হ্যাঁ, যে হোক বলুন। দেখো কে বলছে, দেখো বলবো আমি? হ্যাঁ বলুন। ওকে ওকে, পম্পা তুমি যদি বলতে চাও বলতে পারো, কোনো অসুবিধা নেই আমার। আপনি বলুন তারপরে বলবো। কি ব্যাপার? কবিতাটা হলো কবি শ্রীজাতের লেখা নতুন, ব্যাঙ্গালোর কৃষ্ণা। পার করেছি আমি, লক্ষ বছর পার করেছি আমি, তোমারও হাতে আদিম কালের শোক, জীবন মুহূর্তে আগামী, আজকে কোথাও নতুন কিছু হোক।
সেই তো একই দিনের পর দিন পাথর চাপা বয়স বাড়ার ছল, সেই তো একই দিনের পর দিন পাথর চাপা বয়স বাড়ার ছল, সেই তো একই সন্ধে উদাসীন বাড়ি ফেরার গল্প অবিকল। দেশ ভেঙেছে, ভাগ হয়েছে মন, মন ভেঙেছে, ছড়িয়ে গেছে তাস, করবো কতক্ষণ এক দেহের একই ইতিহাস। কেবল জানি পাল্টাবে না সব, নতুন কেবল আক্রমণের পথ, উঠবে সে যে ক্ষমতা উৎসব, হামলা নিয়ে তৈরি হবে ভবিষ্যৎ। এরই মধ্যে তোমায় খুঁজে আমি, এক ঝলকের সম্ভাবনার নাম, অতীত জীবন মুহূর্তে আগামী, নইলে কি আর চিনতে পারতাম? আমরা, আমি, তোমরা, তুমি, ওরা, আমরা, আমি, তোমরা, তুমি, ওরা, একই চেহারার নানান রকম মুখ, পাল্টে যাবার স্রোত চিরকাল চোরা, পাল্টে যাবার স্রোত চিরকাল চোরা, নিজের কাছে সবাই আগন্তুক। তাও কি শীতের আগুন জ্বালবো না? হাত বাড়িয়ে নেব না তার আজ? কান পাতলেই বাতাসে শোনা যায়, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ। কান পাতলেই বাতাসে শোনা যায়, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ। আজ তাহলে বাঁচারই গান জ্বালি, আর একটিবার ঝলসে উঠুক চোখ। আজ তাহলে বাঁচারই গান জ্বালি, আর একটিবার ঝলসে উঠুক চোখ। তারিখ সে তো পাল্টে যাবে কালই, সত্যি এবার নতুন কিছু হোক। শেষ করছি, নমস্কার। বাহ, দারুণ! কত নতুন নতুন লেখক কবি খুব কবিতা ভালো শুনছেন। থ্যাংক ইউ। শ্রীজাতর লেখা খুব ভালো, খুব ভালো হ্যাঁ। লেখা, খুব ভালো লাগে পড়তে। এরপরে পম্পা ম্যাডাম। পম্পাদি। হ্যাঁ, আমি পম্পা কুচলান। একটা কবিতা আজকেই আমি বেছে নিয়েছি, সেই কবিতা বলছি। কবিতাটার নাম হচ্ছে একটাই জীবন, লেখা হচ্ছে ইমরান কায়েস। এবার পড়ছি। একটা জীবন, বুঝলেন তো? একটাই জীবন। একদিন সকালবেলা জানলাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে, ব্যাস বেলা ফুরুলো। দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে। তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই। সারা বেলা কাশত যে বৃদ্ধ লোকটা, তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন। সদ্য গোঁফ ছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো, পাড়া ছাড়লো, ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই না কোনোদিন। বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন, এত বয়সের ছাপ, এত কুঞ্চিত চামড়ার দল, কবে জমলো এসব? এই তো সেদিন রাগী মানুষটা অফিস থেকে বাড়ি ফিরবে বলে সারাদিন কিচকিচ শব্দ করে ঘুরতে থাকা সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত। কি জাদু বলে, কি বাতাসে, কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোমের মতন গলে যায় দিন। একটাই জীবন, বুঝলেন? তার আর ফিরে আসা নেই, নেই কোনো দ্বিতীয় সুযোগ, নেই কোনো দ্বিতীয় যাপন। দয়া করে বাঁচুন, ঘুরুন, বন্ধু হোক। দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায়,
কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ, একটা নরম কাঁথা গায়ে জড়ানো, সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে ভাবুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি। হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়। একটাই জীবন, বুঝলেন তো? একটাই জীবন। শেষ হলো। ভালো হয়েছে। দারুণ ভালো লাগছে। কি ইমরান কি লেখক? লিপিটাও খুব ভালো হয়েছে। কে কোম্পানি লেখকটার নাম জিজ্ঞেস করছেন? কোম্পানি লেখক ইমরান কি? মিউটে আছেন, মিউটে। মিউট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আমি আছে। কয়েকজনকে জিজ্ঞেস করলাম এই নামটা সম্পর্কে, যে ইমরান কায়েস কবি, তো সেই সম্পর্কে তারা কেউ কিছু বলতে পারেনি। তবে এটা নিয়ে খোঁজ নিতে হবে, তবে উনি লেখেন টেখেন যা মনে হচ্ছে, মানে সেখান থেকে আমি বাঁচলাম। এবং কবিতার যে মূল বিষয়বস্তু যেটা, সেটা খুব মনোগ্রাহী মনে হলো। তাই সবাইকার শুনে হয়তো মনে হবে যে একটা জীবন নিয়ে, এই যে কৃষ্ণা ম্যাম একটা জীবন নিয়ে কথা বললেন, ঠিক তারপরেই আমার কি জীবনের কবিতাটাই চলে এলো। সিমিলার আছে, দুটোর মধ্যে মিল আছে। মনে হচ্ছে বাংলাদেশের কবি। তোমার কবিতা এরপরে কে বলবেন? কবি। বলবো নাকি আমি? হ্যাঁ অবশ্যই, বলে ফেলো। আমি একটা ছোট্ট মতন কবিতা লিখেছি, আমি ওইটাই পড়ছি। এটা এত বড়। কবিতাটার নাম ফুলকি। তোমার নিজের লেখা? হ্যাঁ, নিজের লেখা। ও, ফুলকি চললো বাপি মামনির সাথে রাজস্থান। ছোট্ট মেয়ে ফুলকি, মনে হাজারো প্রশ্ন। ট্রেন ছুটে চলেছে জানলার পাশে বসে বসে, কপালের ভাঁজ মনের প্রশ্ন চিহ্নকে ব্যক্ত করে। ট্রেনের আওয়াজে ঢাকা দেওয়ার চেষ্টায় কানে আঙুল দিয়ে ঢেকে গলার জোর বাড়ায়। একের পর এক প্রশ্নে উল্টো দিকে বসা মামনির দিকে, কখনো বা বাপিকেও। হঠাৎ ছোট্ট ফুলকি বলে ওঠে, দেখো দেখো, গাছগুলো আমাদের সঙ্গে যাবে বলছে, কিন্তু ওদের মামনি ওদের বেঁধে রেখেছে। ওরা বদমাইশি করেছে, মামনির কথা শোনেনি, তাই ওরা আমাদের সাথে দৌড়তে পারছে না। কিছুক্ষণ চুপচাপ, মনে হয় খিদে পেয়েছে। মামনি ঠিক আন্দাজ করে ওকে চকলেটস দেয়। চোখ ঘুমে ঢুলু ঢুলু, তবু জোর করে সে তাকায়। বাপি, দেখো দাদারা সব মাঠে বল নিয়ে খেলা করছে, ওরা কখন বাড়ি যাবে? ওদের মামনি বকবে না? ট্রেনের হকাররা ওঠে তাদের নানা রকম বিক্রির জিনিস নিয়ে, ওর তাতে নেই মন। একটা হকার কাকুর বড় বড় গোঁফ দেখে মুখ গম্ভীর করে বাপির দিকে তাকায় ফুলকি। দেখেই বোঝা যায় ভয় পেয়েছে। কাকুটা চলে যেতে আবার প্রশ্ন, কখন পৌঁছবে ট্রেনটা? চারিদিকে দেখে মনে করতে চেষ্টা করে শোনা গল্পের মতন। রাত হয়ে আসে, সবার সাথে সাথে ফুলকিও ঘুমিয়ে পড়ে। সকাল হতেই ট্রেন থেকে নেমে যাবার ব্যস্ততা। ফুলকির খুশি আর ধরে না। দুদিকে বাপি মামনির হাত ধরে ফুলকি মাঝখানে হেঁটে চলে বাড়ির ওপরে। বেশ কিছু দূর যাবার পর ওর মনে হয় ও নিজে নিজে হাঁটবে। আবার প্রশ্ন, এখানে বড় বড় গাছ নেই কেন? কোথায় উঠ? এখানে কাঁটা গাছ কেন? একলা যাবার চেষ্টা করে, কিন্তু বালিতে পা ঢুকে যায়। কয়েক পা হেঁটেই পা তুলতে পারে না। পা তুলতে না পেরে খিলখিল করে হেসে ওঠে ফুলকি। বসে পড়ে সারা গায়ে বালি নিয়ে খেলা করে। এক সময় ও দেখে সারি সারি দিয়ে উঠ, তাদের পিঠে কেউ বসে, লম্বা লম্বা সরু সরু পা। মামনির কাছে জানতে পেরেছিল। হঠাৎ সে জোরে কেঁদে ওঠে, ঘুম ভেঙে যায়। মামনি এসে জিজ্ঞেস করে, কাঁদছো কেন? ঘুম ভেঙে যায়। মামনি এসে জিজ্ঞেস করে, কাঁদছো কেন? ধর্মড়িয়ে উঠে বসে একটাই কথা বলে, উটগুলো গেল কোথায়? নমস্কার। বাহ, আমাদের হজলার আধুনিকা কবি। সুন্দর, মানে পিকচারকে তুমি কবিতার ফর্মে করেছো, সুন্দর লাগলো। ভালো, খুব সুন্দর। সুকৃতা আছে না চলে গেল?
এই তো রয়েছে। আছে তো। হ্যাঁ হ্যাঁ, ও একটা হ্যাঁ, আমি এবার বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাডাম। নমস্কার। আমি ঠিক প্রস্তুত ছিলাম না, আজকে জানতাম না যে আধুনিক কবিদের ওপরে কিছু আলোচনা হবে। তো আমি আমার নিজের লেখা একটা কবিতা একটুখানি বলছি। এই যে এখন যে পরিস্থিতিটা, যে নির্বাচনের আগে বা এখন যদিও হয়ে গেছে, সব মানে সম্প্রতি শেষ হয়েছে, তার আগে যে ব্যাপারটা হয় যে অনেক কর্মীদের বিনা কারণে শাস্তি ভোগ করতে হয়, কারুর মৃত্যু, কারুর মানে জেল হাজত একটা মানে ঘটেই থাকে। এটা নিয়ে আমার একটা মানে ছোট্ট কবিতা আমি আমার নিজের লেখা পাঠ করছি। আমার নাম সুনৃতা রায়চৌধুরী, কবিতার নাম ঘুঁটি। সম্মুখে ওই আয়নাখানা, নেই তো সেথায় চাইতে মানা, রাজা সাজার ইচ্ছা যেন ভোলাই নাকো মুখের ঘোরে, ভুলো না ভাই ভুলো নাকো তুমি নিছক দাবার বোড়ে। রাজায় রাজায় যুদ্ধ চলে, তোমাকে দেয় সামনে ঠেলে, এগিয়ে যাবে পায়ে পায়ে, তাকাবে না ডাইনে বাঁয়ে, থাকবে রাজা রাজার হালে, তুমি মরবে যুদ্ধ করে। যুদ্ধখোনা লাগিয়ে দিয়ে কিস্তিমাতের লক্ষ্য নিয়ে, মন্ত্রী সে যে চালাক অতি, নৌ গজ নয় রুদ্ধ গতি, আড়াই চালে লফায় ঘোড়া, রাজা থাকেন রুদ্ধ দরে। দর্পণের ওই প্রহেলিকায় ভুলো না ভাই মরিচিকায়, সাতটা রেখো সাধ্য মতো, চললে গেছে বাধ্য মতো, খেয়াল রেখো তলার থেকে মইটা যেন না যায় সরে, ভুলো না ভাই ভুলো না কো তুমি নেহাত দাবার বোরে। একদম পারফেক্ট কবিতা। বাহ, একদম perfect। আরেক আধুনিকা কবি, একদম আরেক একদম আধুনিকা কবি হজলার। খুব খুব ভালো লিখেছেন, খুব ভালো লিখেছেন। একদম একদম এত প্রাসঙ্গিক এবং কথাগুলি অত্যন্ত সুন্দরভাবে পোস্টিং করেছেন। এই এটা যে হলো এক কথায় রাজনৈতিক দলকে ঠুকে দেয়া। একদম খুব ভালো, বাস্তবে যা ঘটছে আর কি। ওইটাই আমাদের কবির প্রশংসা, রামুদের প্রশংসা। আচ্ছা, আমি তো ওনাদের কাউকে চিনি না, আপনাদের সবার প্রশংসাই আমার কাছে শিরোধার্য। আমি হৃদয় থেকে গ্রহণ করছি, আর কিছু বলার নেই। এটুকু যে পাবো এটাই আমার যেন উপরি পাওনা আর কি। এরকম কবিতা মাঝে মধ্যে আনুন, সপ্তাহে তো একদিন আমাদের এই কবিতার বিষয়টা আসে, সেখানে আপনার কবিতা আপনি মন খুলে সুন্দরভাবে বলুন, আমরা শুনি। ঠিক আছে, ভবিষ্যতে চেষ্টা করবো। আমি খুবই মানে অল্প সংখ্যক লিখি। আপনার পরিচয়টা একটু সংক্ষেপে আমাকে জানান। আমার পরিচয়, আমার নাম সুনৃতা রায়চৌধুরী, আমি কলকাতায় থাকি, গড়িয়া এলাকায়। উনি বোধহয় পম্পাদির বান্ধবী। হ্যাঁ, আমার পম্পা আমার পম্পাদির বান্ধবী। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো, আসুন, ওয়েলকাম টু হাসলা। বাই প্রফেশন আপনি কি টিচার? না, আমি কিছু করি না, আমি হাউসওয়াইফ। বাহ, নাইস। কিছু করি না হাউসওয়াইফ, মানে হাউসওয়াইফের মধ্যে সমস্ত মানে পেশাই আছে। হ্যাঁ, বললাম সবচেয়ে বড় শক্ত কাজ হচ্ছে হাউসওয়াইফ। হ্যাঁ, এটা আর কি অনেক কিছু দায়িত্ব, কিন্তু ওই আর কি সমস্ত দায়িত্ব থাকে। টাইম ওয়ার্কার। ফুল টাইম ওয়ার্ক। আচ্ছা, এবার আমি বলবো। ম্যাডাম, এরপরে বলুন। হ্যাঁ, এরপরে কে বলবেন? শিউলি ম্যাডাম হাত তুলেছেন। হ্যাঁ, শিউলি বলো। হ্যাঁ, বলছি কার্তিক ঘোষের একটি কবিতা বলছি। কার্তিক ঘোষের, তুমিও বলবে। ভালো মেয়েটি কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো বলছে সবাই। হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। তাদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক। কিন্তু
তোমায় বলছি কেন জানো? দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে ভালো মেয়ে হয়? আচ্ছা, ধরো যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, কিন্তু ও ভাই আমরা অবাক তার আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদেও ছোটে, পায় তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নামি। সত্যি, তবুও তোমরা বলবে ওরা কেউ নয় দামি? চাই যে অনেক ডাক্তার, আরো চাই ইঞ্জিনিয়ার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, চাই স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ, দেশটা গড়তে তার হাতে দেখো কত দর করে কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু এত এত নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। বাহ, দারুণ দারুণ। দারুণ কবিতাটা। বাহ, খুব সুন্দর বলেছেন। কার কবিতা বললেন ম্যাম এটা? মিউটে আছেন। এটা কার্তিক ঘোষের লেখা, আমার সিলেক্টেড ছিল। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড তোমার ভুল আছে লেখাতে। তাই? আমি তো এটা গুগল থেকে আমার সিলেক্টেড ছিল এটা, সেই জন্যই বলতে পারলাম। বলো দেখি কোনটা ভুল। অনেকগুলো ওই যে দেখো, দরমার বাড়ি, ওই যে দরকারি কাজ, অনেকগুলো ওয়ার্ড ভুল হয়েছে। তুমি আমার পরে বলবে, আমি বলে দেবো। আচ্ছা, কবিতাটার নামটা? কবিতাটার নাম তুমিও বলবে। তুমিও বলবে, কার্তিক ঘোষের লেখা। গুগল থেকে সার্চ করো তো? হ্যাঁ হ্যাঁ, লেখা ভুল থাকে, আমার লেখা আছে বলে বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর গৌতম স্যার, তৃপ্তি ম্যাম হাত তুলেছেন। হ্যাঁ বলুন। আমি বলবো? বলুন তৃপ্তি ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি জয় গোস্বামীর টিউটোরিয়াল কবিতাটা বলবো। তার আগে একটু আমি বলে দিই, এখনকার কারোর বাড়িতে ঘুরতে গেলে একটু ভেবে নিতে হয় যে সেই বাড়ির বাচ্চাটা বাড়িতে থাকবে নাকি পড়তে আসবে, টিউশন পড়াতে আসবে কি ও পড়তে যাবে, এই সব কথা ভেবেই তাদের বাড়িতে মানে এখন যেতে হয়। কারণ তাদের পড়াশোনার ক্ষতি হয় খুব, মানে কেউ বাড়িতে গেস্ট গেলে। তো সেই জন্য তাদের সময় অনুযায়ী মানে আমাদেরকে এখন যেতে হয়। তাদের পড়াশোনাটা এত বেশি চাপের যে তাদের খেলাধুলা বা মজা করা বা কারোর সঙ্গে কথা বলার সময়টুকুও তারা পায় না। তো এইটা নিয়েই আমি একটা ওই টিউটোরিয়াল জয় গোস্বামীর কবিতাটা আমি একটু আবৃত্তি করতে চাই। টিউটোরিয়াল জয় গোস্বামী। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90 বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম, কেন কম? এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি? এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম ছেড়ে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে? এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে? তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে
অতলাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোমটাস্ক দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঘুরতো গিয়ে ভ্যাপসা গরমে রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আনতি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতা, চা জল খাবার সপ্তাহে 3 দিন, তাতে খরচা হয়, তাতে কত খরচা হয় রে আজকে? বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোটকালেই নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতিটা? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারোর অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস দেখিস না কত বড় বড় বাড়ি ও পাড়ায়, কত সব গাড়ি আছে, কত বড় গাড়ি করে বাবা মায়েরা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ, দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি, সাহিত্যিক, মন্ত্রী অব্দি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ। আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5, আরো 5, 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না বাপি, পড়ার কথায় দেখি না, উত্তর দিই, নোট নিই, যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে মেয়ে বল খেলছে মাঠে, কত ছোট ছেলে খেলছে। না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। না, আমার বন্ধু নেই। না বাপি, একজন আছে, অপু, 1 ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি, ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, হ্যাঁ। না বাপি, অপু বলছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাক পাবে, ব্যাক পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। নমস্কার। বাহ, বাহ, খুব ভালো। এটা আরেকবার মনে হচ্ছে শুনেছিলাম আবৃত্তির ক্লাসে। শুনেছি, খুব সুন্দর পড়লে, খুব সুন্দর কবিতা। থ্যাংক ইউ। গৌতম স্যার হাত তুলেছেন। হ্যাঁ, গৌতম স্যার বলুন। আচ্ছা, বলছি আমরা হ্যাঁ বলুন। সনেট বা চতুর্দশপদী কবিতা সম্বন্ধে জানি। সেটার নিয়ম হচ্ছে আপনার 14টা লাইন থাকবে আর প্রত্যেকটা লাইনে 14টা করে অক্ষর থাকবে। আমি যে কবিতাটা বলছি সেটা হচ্ছে আপনার 12 লাইনের কবিতা এবং প্রত্যেক লাইনে 12টা করে অক্ষর থাকবে। তাছাড়াও আরো কিছু নিয়ম আছে। এই 12টা লাইনের মধ্যে 4টে স্তবক থাকবে। 4টে স্তবক মানে আপনার প্রত্যেক স্তবকে 3টে করে লাইন থাকছে এবং এই প্রত্যেক স্তবকের প্রথম লাইনের এবং তৃতীয় লাইনের অন্তমিল থাকবে। এই কবিতাটা 1421 সালে 1 বৈশাখে প্রকাশিত হয়েছিল নিরপেক্ষ সাহিত্য পত্রিকায়। আমি দেখিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ, কার লেখা?
আচ্ছা, এটা আমারই লেখা, ও বাবা। বাবা, পড়ছি। দারুণ দারুণ। আধুনিক কবি হজলার। কবিতাটার নাম হচ্ছে রাজার সাজা। ওগো তুমি কেমন রাজা বলো তো, টুকরো টুকরো করছো যে রাজ্য, ইচ্ছে হলে জোড়া লাগাতে পারো তো। নিয়ম যা যা করছো তুমি দেশে, ঢুকছে তাতেই দেশের মানুষ, পাগলেরাও উঠছে শুনে হেসে। কেন দেশে এমন আইন আছে, প্রতিবাদী নির্দোষীরা পাচ্ছে সাজা, দোষীরা কেন থাকে তোমার কাছে। বলছি সবাই ছাড়ো গদি তুমি, জিনিসের দামে লেগেছে আগুন, ফেলেছি জেনে এ তোমারই দুষ্টুমি। ধন্যবাদ। বাহ, খুব ভালো। আমাদের অনেক কবি সবাই ভালো বলেছেন দাদা। হ্যাঁ, দারুণ। এই ছন্দটার কি কোনো নাম আছে গৌতম দা? এইটার নাম দিয়েছি বারোয়ারি ছন্দ। এই ছন্দে আগে কোনো কেউ কবিতা লেখেনি, কোনো কবিতা লেখা হয়নি। আমি লিখেছি, দুটো কবিতা লিখেছি এই ছন্দে। ওকে ওকে, হ্যাঁ পয়ের ছন্দ তো আমরা পড়েছি, মানে but yes। দ্বাদশ পদীও বলুন, বলতে পারেন। বলি দ্বাদশ পদীও বলতে পারেন। হ্যাঁ, দ্বাদশ ছন্দ বলা যেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। আরো আপনি কবিতা লিখুন, আমাদিকে শোনান। একদম ঠিক আছে, অবশ্যই। আচ্ছা, নিবেদিতা ম্যাম, এরপরে হ্যাঁ, স্যার, দেবাশিস স্যার, নিতা ম্যাডাম, বৈশাখী ম্যাম, এখনো বাকি আছে অনেকেই। ডেকে নিন রিনা ম্যাডাম। হ্যাঁ, এরপর রামুদার কবিতা শুনবো। সে কি কথা, এ কি কথা শুনি মন্দ ধরির মুখে। হ্যাঁ, আপনার কবিতার লেখাগুলো দেখি, আপনি এবার বলুন, শুনবো। মুখটা দেখিয়ে বলুন। দেখালাম। থ্যাংক ইউ। একটা ওই শ্রদ্ধার ওপরে লিখছিলাম, যদিও এখনো ইনকমপ্লিট, তবুও একটু শোনানোর ইচ্ছে রইল। যেহেতু আগামী প্রোগ্রাম আমাদের একটা স্ট্রিট কর্নার আছে শ্রদ্ধার উপরে, তো সেখানেই পড়বো বলেই এটা তৈরি করা হলো দু একদিন আগে। কবিতার নাম শ্রদ্ধাই লাগলাম, আর যদিও এখনো সিলেক্ট করিনি, তবু শ্রদ্ধাই বলছি। এমনি ভাবেই কতিপয় মানুষের আঘাতে বিদ্রুপে এখন কলুষিত হয় জীবন, কল্পিত হয় দোষের খতিয়ান, কল্পিত হয় দোষের খতিয়ান। মানুষ মানুষের করে অপমান, মনুষ্যত্বের হয় অপমান। লজ্জায় মুখ ঢাকে স্বাভিমান, বয়সের ভার করেছে অশক্ত এখন, তাই শক্তিমান করে যায় গর্জন তর্জন। গোময় হাস্যময় পরিণতি ভেবে একদিন নুব্জ দেহ সবাকার হবে। গোময় হাস্যময় পরিণতি ভেবে একদিন নুব্জ দেহ সবাকার হবে। রক্তের দাগ কালো হয় তিমির রাত্রি শেষে, লোভের আগুন নেভে না তাই থেকে যায় ছদ্মবেশে। যুগে যুগে ইতিহাস ফেলেছে নিঃশ্বাস, ক্ষমতার অলিন্দ বেয়ে এসেছে অবিশ্বাস। শক্তি গর্ব গরিমা হয়েছে অবসান, লাল পাথরের মেঝেতে একা সম্রাট শাহজাহান বসে আছেন ভয়ে কম্পমান। একই নয় গার্হস্থ্য নির্যাতন? শ্রদ্ধা নেই, অনুভূতি নেই, আছে বর্তমান। সদম্ভে ঘোষণা করে আমি বিদ্যমান। তোমার হয়েছে শেষ, যাহা কিছু আছে অবশেষ। মায়াময় পৃথিবীর টান, অবাঞ্ছিতের মতো নাও প্রতিদান। অবজ্ঞা অবহেলা বঞ্চনার দীর্ঘ নিঃশ্বাস, একদিন শেষ হয় শেষ নিঃশ্বাস। আমরা কি পারবো ফিরে দিতে
ফিরে দিতে শুভ শুভেচ্ছার আশ্বাস, পারবো কি ফিরে দিতে পরিণত বয়সে মমতা জড়ানো কিছু আস্থার প্রকাশ? জনতার দরবারে আবেদন আমার, ফিরে দাও ভালোবাসা শ্রদ্ধা তোমার, পরিণত বয়সের সকলের সাথে জীবে প্রেম করে যেই জন, ঈশ্বর সতত বিরাজে তার সাথে। কোনো কথা হবে না সত্যি ও রামুদার জন্য। কোনো ভাষা নেই। সব কবিতার মতন শ্রেষ্ঠ একদম। নিবেদিতা ম্যাম আছেন। হ্যাঁ, কবির পরে কবির অর্ধাঙ্গিনীর স্থান কবি পত্নী। কবি পত্নী আসুন। নিবেদিতা দি মিউটে আছেন। কোথায় গেল? একটু মজা করলাম, এসো। না ভালো করেছিস, মজা করবি তো। আমি ওই কবিরই একটি কবিতা পাঠ করবার চেষ্টা করব। আমার কবিতা আসে না, তবু চেষ্টা করছি, দেখি যদি পারি। উনি তো খুদ ধরবেন। সুন্দর তো, খুব ভালো, সুন্দর হবে। আমি কি বলবো এবারে? হ্যাঁ বলো। হসলা এক আশার আলো, শূন্যতা ঘিরেছিল জীবন সায়ান্নে, শূন্যতা ঘিরেছিল জীবন সায়ান্নে, মনে হয় বেঁচে আছি মৃত্যুর প্রযত্নে। মুখ ঢেকে এক কোণে বসে তাই আর মনে, মনে পড়ে ছেলেবেলা, ছায়াময় মায়াময় ভীরু মেয়েবেলা। সরে সরে যায় ঝাপসা চোখের আড়ালে, সুখ স্বপ্ন চুপ থাকে মায়ের আঁচলে। মনে পড়ে পৌষের রোদ মাখা তৃপ্তির সকাল, নতুন ধানের গন্ধ জড়ানো নবান্নের বিকাল। নদী তীরে গ্রামীণ গন্ধ মাখা পৌষের মেলা, ভেসে আসে আকুল টুসু গান, গ্রাম্য বালিকাদের বহমান টুসু ভেলা। এখন বর্তমান ভয়ভীতি অভিমান জমা হয় অক্ষম মনের আঙিনায়, সক্ষম যারা ভুলেছে প্রতিদান, আষাঢ়ের মেঘ ঘনায় আকাশের গায়। বিষণ্ণতার মেঘ কেটেছিল এক অপূর্ব মহিমায়, অন্ধকার ছিন্ন করে এলো এক আলো, শূন্যতা ফিরে গেল দূরে বহু দূরে হসলার হাত ধরে। নাচ গান গল্পের আসর ভরে দেয় অলস অবসর, জননীর মতো স্নেহময় মায়াময় হাত ভরে দেয় জীবনের সংঘাত। হসলা থেকে ভেসে আসে স্বর, বলে ওঠো জাগো তোমরাই ঈশ্বর। ওনারই লেখা কবিতাটা পড়লাম। ভালো হয়েছে দিদি, বলছি প্রপার এক্সপ্রেশন দিয়ে, প্রপার মানে প্রোনাউন্সিয়েশন দিয়ে, মানে ভীষণ সুন্দর হয়েছে। যেমন হাড়ি তেমন ছড়া, বিধাতার মিলন করা, সেই হয়েছে দুজনে। সেটাই একদম সাহিত্য সম্ভার। একদম। আমি তোমাদের থেকে শিখছি। আমি তো কবিতা খুব একটা বলি না, আমি একটু গুনগুন গান গাই। এখন আমার ইচ্ছে হচ্ছে তোমাদের থেকে একটু কবিতা বলি। এই তোমার বাড়িতেই তো বড় টিচার বসে আছে। হ্যাঁ, লোক এতে সব শুনে শুনে আমারও ইচ্ছে হচ্ছে একটু তাহলে কবিতা করি। বসে আছি তাই। বাড়িতে টিচার তো আছেন গো, বড় টিচার। হ্যাঁ, লেখক একদম বাড়িতেই আছে। এটা লেখককে তো পেয়েছি বুড়ো মানে বয়সকালে। আমি কি আর লেখককে বাচ্চা বয়সে পেয়েছি যে আমাকে শেখাবে? এটা তো ও শোনায় শুনে আমি শিখছি। তোদের দেখে দেখে বয়স আরো ভালো করে শেখাবেন।
এখন আরো টাইমটা পাবে, আগে হলে পেতো না। আমরা তো বয়সকালেই শিখি, মশলার কাছে এসে তো বয়সকালেই সবকিছু শিখি। নিবেদিতা আজকে প্রথম বললে তো, খুব ভালো বলেছো। হ্যাঁ গো, হ্যাঁ। এই না আরেকদিন বলেছিলাম হ্যাঁ, আরেকদিন রঘুনাথপুরে, না রে? খুব সুন্দর বলেছি এই হোসলা এসে মনে হচ্ছে আপনাদের কাছে বলি ভালো খারাপ এসে মনে যে সব পারবো, সব পারবো। মানে ইচ্ছা না থাকলে মনে হচ্ছে না করি না, কি হবে আর কি, মনের ইচ্ছাটা প্রকাশ করা আর কি। হ্যাঁ, এরপরে কি করবেন? এরপরে ম্যাডাম, স্যার আর বৈশাখী ম্যাম, নিতা ম্যাম বাকি আছেন এখন। বাহ, দেবশ্রী ম্যামের কি হয়ে গেছে? হ্যাঁ দেবশ্রী ম্যামের তো হয়ে গেছে। এর বৈশাখী ম্যাম আছেন, দেবাশিস স্যার আছেন। আমি একটা পাঠ করব, কিন্তু আধুনিক কবিতা হ্যাঁ। আমার কাছে নেই। আমার কাছে আধুনিক কবিতা নেই। আমি সুকান্তের একটা কবিতা পাঠ করতে পারি। ভিডিওটা হ্যাঁ করুন, করুন। হ্যাঁ, ভিডিওটা অন করব। হ্যাঁ করুন, ভিডিওটা অন করুন। ভিডিওটা কি বহু দূরে আছে? কিছু শোনা যাচ্ছে না, আপনার কথাও শোনা যাচ্ছে না, আপনার ভিডিওটা অন হয়নি। কি হলো? দেবাশিস, জল খেতে গেছো? উনি খুঁজছেন। না না, পেয়েছি। হয়তো দেখুন পেয়ে গেছেন। বলবো? অবশ্যই। সুকান্তের কবিতা জ্ঞানী। বাহ। বরেন বাবু মস্ত জ্ঞানী, মস্ত বড় পাঠক। পড়েন তিনি দিনরাত্রির গল্প এবং নাটক। কবিতা আর উপন্যাসের বেজায় তিনি ভক্ত। ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত। জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো আছে দিক জ্ঞান। ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ। এসব কথা ভাবলেই তার ভুলতে থাকে পক্ষ। সবসময় পড়েন তিনি সকাল থেকে সন্ধে। ছুটির দিনে পড়েন তিনি, পড়েন পুজোর বন্ধে। মাঝে মাঝে প্রকাশ করেন গূঢ় জ্ঞানের তত্ত্ব। বিদ্যাখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্ত। হঠাৎ থেকে রান্নাঘরে বলেন, ওসব কি রে? ভাইজি গীতা হেসে বলে, এসব কালো জিরে। বরেন বাবু রেগে বলেন, জিরে তো হয় সাদা, তিলও কালো, জিরেও কালো, পেয়েছিস কি গাধা? রান্না করার সময় কেবল 20,000 লঙ্কা। অনুমতি হয়েছিস তুই, হচ্ছে আমার শঙ্কা। হঠাৎ ছোট্ট খোকাটাকে কাঁদতে দেখে দত্ত খোলেন বিরাট বইয়ের পাতা, নামটি মনস্তত্ত্ব। খুঁজতে খুঁজতে বরেন বাবু হয়ে গেলেন সারা। বুঝলেন না কেন খোকা মাথায় করছে পাড়া। হঠাৎ এসে ভাইজি গীতা দুধের বাটি নিয়ে খাইয়ে দিয়ে 5 মিনিটে দিল ঘুম পাড়িয়ে। বরেনবাবু ভাবেন, খোকার কেমন তর ধারা, আধ ঘন্টা চেঁচামেচি 5 মিনিটেই সারা। বরেন বাবুর কাছে আরো বিরাট একটি ধাঁধা, হলদে চালের রং কেন হয় ভাত হলে পর সাদা? পাথর বাটির গরম জিনিস ঠান্ডা হয় তা জানি, পাহাড় দেশে গরম কেন এমন ছটফটানি? পথ চলতে ভেবে এসব ভিজে ওঠেন ঘামে। মানিকতলা যেতে চাপেন ধর্মতলার ট্রামে। বরেন বাবু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো এমন দিক জ্ঞান। নমস্কার। বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শখের বটে। ও অনেকটা যেন তার কাছাকাছি কবি সুকান্তের এই বলবার প্রচেষ্টাটি খুব সুন্দর। সুকান্তের কবিতাটি আমার বেশ ভালো লাগে। বেশ কালেকশনটি দারুণ করেছো, খুব সুন্দর, খুব সুন্দর। এরপরে বৈশাখী ম্যাম আছেন, নিতা ম্যাডাম আছেন। আমাদের 5:40 থেকে এখন প্রতিদিন মেডিটেশন হবে। আজকে আবৃত্তির পর আবার আমরা 5:40-এ মেডিটেশন চালাবো।
বৈশাখী তাড়াতাড়ি আরম্ভ করে দাও। হ্যাঁ বলছি। বলো। ভিডিওটা একটু অন করবেন ম্যাম। ও ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শাসনবাড়ির পদ্য, কৃষ্ণা বসু। সারা সকাল পড়াশোনা, সন্ধেবেলায় কোচিং, একটু ফাঁকে ক্রিকেট দেখি, প্রিয় মানুষ সচিন। ছুটির দিনে আঁকা শেখা, আবৃত্তির ক্লাস, টাইট রুটিন, দম নেই মা, মন করে হাঁস ফাঁস। তুমি কেবল পড়ছিস না বলো, পড়তে পড়তে পিঠ বেঁকে যায়, চক্ষু ছলো ছলো। অঙ্কে একটু কাঁচা বলে নম্বর কম পাই, তাই নিয়ে খুব ভীষণ বকো, দারুণ যাচ্ছে তাই। আমার ইচ্ছে আমার খুশির কেউ দেয় না দাম, মন খারাপের সময়ে চুষি মিষ্টি চুইংগাম। তার জন্য অনেক বকো, খারাপ আমি খুব, যখন তখন মন উড়ে যায়, মন দিতে চায় ডুব। তোমার শাসন বাবার শাসন দিনে রাতে, একটুও কি গল্প করো কেবল আমার সাথে? আমার জন্য দিনের খানিক সময় দিতে পারো, দুজনেই খুব ছুটে বেড়াও, যেত কিংবা হারো। আমারও যে মন আছে মা, আমার নিজের স্বপ্ন, সেসব কথা ভাবো নাকি তোমার প্রিয় রত্ন? নিজের মনে কষ্ট পায় মা, একলা ঘরে কাঁদে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরো কেরিয়ারের ফাঁদে। হব না ডাক্তার না, মানুষ হতেই চাই, ইঞ্জিনিয়ার হব না মা, ওসব ইচ্ছে নাই। দেশ বিদেশে ঘুরতে ইচ্ছে, খই টই টই টই, আমার মতো বাঁচতে আমায় তোমরা দিচ্ছ কই? নমস্কার। বাহ, বৈশাখী দারুণ হয়েছে। দারুণ বললেন। খুব ভালো। বৈশাখী খুব ভালো। খুব ভালো হয়েছে। আপনার কমেন্ট শুনতে চাই দাদা, আপনার কমেন্ট শুনতে চাই। হ্যাঁ বৈশাখী, হ্যাঁ বলুন। খুব সুন্দর কবিতাটি তুমি সিলেকশন করেছো, আর বলবার ধরনটিও অনেকটা রপ্ত করেছো। আর একটা জিনিস লক্ষ্য করছি, কর্তাদের চেয়ে গিন্নিরা অনেক বেশি অ্যাডভান্স হচ্ছে, অনেক বেশি আগিয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি মশলাতে নারী শক্তির প্রাধান্য। হ্যাঁ আগেই বলেছি। খুব ভালো বলেছে, সত্যিই ভালো। ওকে, নিতা ম্যাডাম বাকি আছেন এখন। শুনুন, নমস্কার। আমি বলছি যে আমি প্রথমে বেলুড়টা হয়ে গেছে, আমি বেলুড়টাই করেছিলাম ভাই। তারপর আর কোনো কিছু শোনান, ভিডিওটা একটু অন করুন। আধুনিক কবিতা তো আর আমার কিছু জানা নেই না, ওই জন্য আর বলতে পারলাম না। অন্য কোনো কবিতা শোনান। না আমি পারবো না আজকে। আমি ওই বেলুড়টা তৈরি করেছিলাম গো। হ্যাঁ, কিন্তু আমি তো প্রথমেই উনি বলে দিয়েছেন খুব ভালো। বলুন না, ওইটাই বলুন আবার। বলতে চাইছি। হ্যাঁ ওইটাই বলুন না। ঠিক আছে, আপনি আপনার মতন বলুন না, শুনবো আপনারটা। এটা বলুন, বেলুড়টা আরেকবার করুন না, কি হবে, ভালো কবিতা তো, একবার শুনে কতটুকু মনে আছে। ওইটাই করুন আরেকবার। নমস্কার। বেলুড়। অন করবেন একটু। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অন করাই তো আছে। ও এই দাদা হ্যাঁ, নমস্কার। বেলুড়, সুবোধ সরকার। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরে সিঁড়ি মুছছিল।
এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না। যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না। নমস্কার। বাহ, খুব খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। নিটাকে দেখলাম, মানে চশমার অর্ধেকটা দেখলাম। একটু বেশ পূর্ণ অবয়বে আবির্ভাব হলে বোধহয় আরো ভালো হতো এবং কবিতাটি শুনতেও আমাদের আগ্রহ হতো। কবিতাটি ভালোই বলেছেন, খুবই এমন একটি কবিতা যার মধ্যে অন্যরকম একটা অর্থ প্রবাহমান, গঙ্গা স্রোতের মতন, ওপরে একরকম ভেতরে আর একরকম, খুবই সুন্দর। তবে বলবার কাছে সবকিছুই নির্ভর করে। যাই হোক, খুবই ভালো হয়েছে, পরপর বলে যাবেন, দেখবেন একদিন না একদিন সবাইকার মন কেড়ে নিয়েছেন। ধন্যবাদ। আমি একটু বলবো, সুযোগ পাবো? হ্যাঁ বলুন ম্যাডাম। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম। তোমারে যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুক্ত হৃদয়ে গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালেরও তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চির স্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদি কালের হৃদয় উৎস হতে, আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, আজি এই চির দিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলে সুখ নিখিলে দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। নমস্কার। বাহ, খুব সুন্দর। খুব সুন্দর বললেন। দারুণ হয়েছে, ভালো হয়েছে। ভালো তোমার হয়েছে। দেখে সব শেখার ইচ্ছা হচ্ছে, দেখি কতটা পারি। খুব সুন্দর হয়েছে। সবাই পারবে। এটা আরেকটা পেজ করা হয়েছিল। আচ্ছা, আর কি কেউ বাকি আছেন? ইলা ম্যাডাম আছেন বোধহয়। ইলা ম্যাডামের কবিতা শুনছি না, কিন্তু আমরা আগ্রহে অপেক্ষা করছি। সময় হবে আজকে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ বলুন, আপনারটার পর মেডিটেশন চালাবো। মেডিটেশন তো আরম্ভ হয়ে যাবে, 5:40 হয়ে গেল তো। আপনি করে নিন, আপনি পরেই আজকে হবে। আমরা সবাই একটু ওয়েট করব, আপনার কবিতা শোনার পরই মেডিটেশন হবে।
তাড়াহুড়ো করে যাবেন। আপনি জানেন এখানে মেডিটেশনটা হোক, তারপরে শুনবো, ওই টাইমটা নষ্ট করবো না, যদি সময় থাকে করবো আজকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমরা তাহলে মেডিটেশনটা টাইমে হয়ে যায়। আজকে ছেলে বাড়িতে নেই, আজকে করতে পারবো, ঠিক আছে?